নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আজ আলোচনা করব পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে। ঠিক বাজেট নিয়ে করব না, করার ইচ্ছে নেই, কারণ বাজেট একটা ক্লোজড ইকোনমি কনসেপ্ট। 1991 সালের আগে যেটা ছিল, যেখানে সরকার মুখ্য, সেই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমরা যে মুহূর্তে ওপেন ইকোনমিতে ঢুকবো, তখন সরকারের যে কাজকর্ম সেটা কমে যেতে হবে। সরকার থাকবে অনেক গুরুত্বপূর্ণ কাজ, যেমন দেশের সুরক্ষা, আমাদের ল অ্যান্ড অর্ডার, আরো বহু বিষয় আছে, পলিসি মেকিং করবে সে। বাকি জিনিসগুলো হবে ব্যক্তি উদ্যোগে। এটাই নিয়ম, এটাই হওয়া দরকার। আপনি লিবারালাইজেশনও চাইবেন, আবার একই সঙ্গে সরকার সব করবে, গভর্নমেন্ট যেটা বলা হয় আর কি, চায়ের দোকানে গভর্নমেন্ট। তো সেই গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট সব করবে না। যাই হোক, তবু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই ক্লোজড ইকোনমির কনসেপ্টগুলো আমাদের মাথার মধ্যে থেকে গেছে, এবং সরকারেরও মাথার মধ্যে থেকে গেছে। ফলত আহ, যে বাজেট ঘিরে এক ধরনের একটা হাওয়া ওঠে, এবং যেটা ঘটে মূলত আমাদের দেশে, একটা বাজেটের দিন এক ধরনের একটা ভিশন স্টেটমেন্ট দেওয়া হয়। সেটা আপনি এমনিতেও পাবেন বাইরে থেকে, কিন্তু বাজেটের দিনে একটা দেওয়া হয়। এবং এবছরে পশ্চিমবঙ্গের বাজেটের এইটুকুই তফাৎ ছিল যে সরকারটা হয়েছে 1.5 মাস আগে। 9 তারিখ, মে মাসের 9 তারিখে শপথ নিয়েছে। তো সুতরাং সেই সরকারের প্রথম বাজেট হিসেবে সরকার কি চাইছে, কি করবে, কি ভাবছে, তার একটা রূপরেখা পাওয়ার চেষ্টা ছিল। তো যা যা ভাবা হচ্ছিল মোটামুটি সেগুলো হয়েছে। এই আলোচনাটা শুরু করার আগে আমি কয়েকটা ছোট 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 জিনিস বলে দিতে চাই। একটা হচ্ছে, আমি মনে করি যে আপনারা যে বাজেট দেখেন, বাজেটের সংখ্যা ইত্যাদি, সংখ্যা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, সংখ্যার ইম্প্যাক্ট নিয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মনে করি এবছরের যে পশ্চিমবঙ্গে যে স্বপন দাশগুপ্ত যে বাজেটটা প্লেস করেছেন, এবং যেটা বলেছেন, তার মধ্যে সব থেকে অভূতপূর্ব এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিন্ডিকেট বন্ধ করার জন্য আইন। আমি খুব পরিষ্কার করে বলছি, এই বাজেটের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল ওটাই, এবং ওটার ওপরেই দাঁড়িয়ে থাকবে পশ্চিমবঙ্গ আগামী দিনে বদলাবে কি বদলাবে না। সরকারকে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। এই সিন্ডিকেট বিষয়টা একেবারেই বাম থেকে আমদানি হয়েছে, যে একইভাবে যেমনভাবে ফুটপাতে দখলটাকে বলা হচ্ছে, ওটাও কিন্তু একটা সিন্ডিকেট। এবং ঠিক একইভাবে আপনি একটা বাড়ি করতে যাবেন, কেউ এসে বলবে যে আমরা বালি সাপ্লাই দেব, এবং সে বেশি দাম নিয়ে খারাপ জিনিসটা দেবে। এই যে এইভাবে শুরু হয়েছিল গোটা জিনিসটা, সেখান থেকে কমপ্লিট তোলাবাজিতে চলে গেছে, জোর। এবং এটা শুরু করেছিল পুরোপুরিভাবে বাম সরকার। রাজারহাট নিউ টাউন এর একেবারে ক্যাপিটাল ছিল। এই সিন্ডিকেট যেদিন সরে যাবে, সেদিন আপনি দেখবেন যে রাজ্যে বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগ মানে কিন্তু সবসময় একটা এসে স্টিল প্ল্যান্ট হবে এটাকেই বিনিয়োগ বলে না। কেউ একটা বড় শপিং মল বানালে, কেউ একটা বড় দোকান বানানো, সেটাও বিনিয়োগ, সেখানেও এমপ্লয়মেন্ট হয়, সেখানেও ব্যবসা হয়, ভ্যালু জেনারেট হচ্ছে। সরকার ট্যাক্স পায়, সেই ট্যাক্সের টাকাতে সরকার পুলিশ রাখে, সরকারি চাকুরিদের মাইনে দেয়। সুতরাং সবটাই কিন্তু বিনিয়োগ। আর বিনিয়োগ করতে গিয়ে গড়িয়াহাটে একটা মল আছে, সেই মলটার সামনে আহ, মলটা হবার পরেই ফুটপাত একবারে পুরো ভর্তি করে সবাই বসে হকার থেকে গেল। তো এই হকার সরানো নিয়ে আমার মনে আছে বহুদিন বিবাদ হয়েছিল, এবং তারপরে সেই হকার মলের সামনেটা থেকে, শুধু সামনেটুকু গেটটা ছাড়ে তারা। তো আপনি যদি একটা পয়সা দিয়ে মল করেন, এই মলটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মলস, তো আহ, আর তার সামনে যদি এসে দুনিয়ার লোক বসে পড়ে আপনাকে সুযোগ না দিয়ে, কারণ আপনি তো কমার্শিয়ালাইজ করবেন, তো তাহলে কেন করতে যাবেন? একটা মল সোজা কম টাকা লাগে না, কয়েকশো কোটি টাকা লাগে। একটা প্রাইম লোকেশনে একটা মল করা মানে তো জমির দামই কয়েকশো কোটি টাকা, তারপরে তো বাকি সবকিছু। তো সুতরাং সিন্ডিকেট উঠে গেলে হবে। এবার আহ, এবার শেষ যেটা আমার অ্যাডভাইস, বা আমি যেখান থেকে শুরু করছি, সেটা হচ্ছে আমি বাজেটে যে জিনিসগুলো দেখতে আমি মনে করি যে একটা সাধারণ মানুষের কাছে, আমি আগেই বলেছিলাম সংখ্যা নয়, সংখ্যার ইম্প্যাক্টটা বড়। তো সাধারণ মানুষ সরকারের প্রয়োজনীয়তা কয়েকটা জিনিসে বোঝে, তার মধ্যে একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার,
ট্রাফিক রুলস এমন একটা জিনিস যার জাত ধর্ম কিছু বিচার নেই, সব থেকে সেকুলার, কোনোভাবে প্রশ্ন করা যায় না একটা ট্রাফিক রুলকে। তো ট্রাফিক রুল থাকা এবং রাস্তার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, ট্রেন স্টেশন, পরিষ্কার ট্রেন স্টেশন ইত্যাদি, এইগুলো কেন? কারণ এগুলো আমাদের লাইফকে সরাসরি টাচ করে। আহ, আপনি ট্রাফিক, বিজেপি সরকার আসার পরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু 1.5 মাসে ভালো হয়েছে, এটা নিয়ে সন্দেহ নেই। ট্রাফিক রুলস খুব একটা উন্নতি হয়নি, ওই হেলমেট পরা টরা নিয়ে কিছু হয়েছে, সেগুলো পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ বা কারা, একটা কমিউনিটির লোক, তারা হেলমেট পরবে না, টুপি পরে চালিয়ে দেবে টাইপের ছিল, সেটা একটুখানি হয়েছে, তাও সব জায়গায় হয়নি, আমি নিজেও দেখেছি কয়েক জায়গায় রয়েছে। আর বাদ বাকি বাস যে বে জায়গায় দাঁড়ানোর বে জায়গাতেই দাঁড়াচ্ছে, আহ, আপনার রাস্তা জুড়ে দাঁড়াচ্ছে, তারপরে আহ, পুলিশ রাস্তার মাঝে গার্ডরেল দিয়ে রাখছে, যেটা কোনো সভ্যভদ্র শহরে থাকার কথা নয়। তো সেইভাবে, সুতরাং সেই রকম কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি। আমি আশা করি সরকার এটাতে নজর দেবেন, কারণ এই জিনিসগুলোই চোখে পড়ে। মানুষ বোঝে সরকার আছে, মানুষ বোঝে যে নিয়ম ফলো করতে হবে, না নিয়ম ফলো করলে দণ্ড দিতে হবে। এখান থেকেই একটা রুল বেস সোসাইটি তৈরি হয়। রুল বেস সোসাইটি না হলে পরে কখনোই সে বড় হতে পারবে না। ইউরোপ তাই জন্য বড় হয়েছে, আফগানিস্তান রুল বেস না, তাই বড় হয়নি, সোজা হিসেব। আর এবার আসছি রাস্তার অবস্থা। পশ্চিমবঙ্গের রাস্তার অবস্থা, আহ, প্রথম যখন জ্যোতি বোস সরকার, তারা এসবে নজর দেয়নি। একটা সরকার 23-24 বছর ছিল কিছু কাজ না করে। দ্বিতীয় সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, নজর দিয়েছিল। কিন্তু সব থেকে বেশি আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জির সরকার আসার পরে তারা কিন্তু রাস্তাঘাটের উপর নজর দিয়েছিল, এবং এটা চলেছিল 2016-17 অব্দি। ভিজিবলি ভিজিবলি কলকাতা এবং জেলার যে রাস্তা, সেটা ভিজিবলি ভালো হয়ে গেছিল। এবং এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই 2016-17 পর থেকে সেই সরকারটা চলে গেছিল সম্পূর্ণ খেলা মেলা এবং অনুদানের, ইমাম ভাতা থেকে শুরু করে আহ, আপনার ক্লাবে টাকা, হেনতে টাকা, তেনতে টাকা, এই এই করে বেড়াতো। যেটা করতে খুব একটা বেশি কিছু দরকার হয় না, ঘরে বসে কম্পিউটারে আপনি কমান্ড দেবেন, একটা একটা প্রম্পট দেবেন, টাকাটা চলে যাবে লোকের কাছে। এটা কোনো সরকার চালানো নয়, এটা কোনো গভর্নেন্স না। এটা দিয়ে কোনো পজিটিভ ডেভেলপমেন্ট হলে, যদি যারা বলছে হয়, সেই হওয়াটার ইম্প্যাক্ট রেশিও অনেক কম হবে। যদি রাস্তা খারাপ থাকে, তাহলে আপনার গাড়ির যে মেনটেনেন্স কস্ট বেড়ে যায়। গাড়ির মেনটেনেন্স কস্ট বেড়ে গেলে পরে, তাহলে একটা জিনিসকে বা একটা যাতায়াতের, যে যাতায়াতে বেশি সময় লাগে, খরচ যত বাড়বে তত অর্থনীতির কস্ট বাড়বে, তত আপনার জিনিসের দাম বাড়বে, জিনিসটা এফিসিয়েন্টলি ট্রান্সফার হবে না। যেটা ধরুন, ধরুন এখান থেকে পেট্রাপোল মোটে 70 কিলোমিটার রাস্তা, 70 কিলোমিটার আসতে 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে। 70 কিলোমিটার আসতে 1 ঘন্টা লাগা উচিত। 1 ঘন্টায় যদি আসে, তাহলে আপনি আপনি ভেবে দেখুন, একটা গাড়ি যদি 1 ঘন্টায় পেট্রাপোল থেকে কলকাতা করতে পারে, সে আবার দিনে কতগুলো ট্রিপ করতে পারে? যদি সে দিনে বেশি ট্রিপ করতে পারে একই ড্রাইভার রেখে, তাহলে অবভিয়াসলি ভাড়াটা তার কমে যায়, সোজা হিসেব। এই শুরুটা বলার পরে এবার আমার, যেখানে বলি যে বাজেটে আপনার কতগুলো অনেক ভালো ডিসিশন নেওয়া হয়েছে, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মিড ডে মিলের টাকাটা বাড়ানো হয়েছে। 6 টাকা 72 পয়সা ছিল, 10 টাকা করা হয়েছে, প্রায় 40% বেড়েছে। এটা কিছুই নয়, কিন্তু তার সঙ্গে যে শুরুয়াতটা করা হয়েছে কলকাতা অঞ্চলে, অক্ষয় পাত্র, ইসকন পরিচালিত অক্ষয় পাত্রকে পাইলট হিসেবে দিয়ে সেন্ট্রাল কিচেন থেকে অক্ষয় পাত্র খাবার দেওয়ার দায়িত্বটা নিয়ে নিল। তাহলে এই স্কুলে বসে রান্না বান্না যাবে। এই মিড ডে মিল শুরু হয়েছিল 2005-6 সাল থেকে, এবং এটা একটা নুইসেন্স হয়ে দাঁড়িয়েছে। বহু কারণ আছে, স্কুলে একে টিচার নেই, টিচারের পড়ানোতে মন নেই, যোগ্যতা নেই, কাটমানি দিয়ে আসা টিচার, অনেক কিছু সমস্যা আছে। তার উপর তারা এসে যেটা করে সেটা হচ্ছে স্কুলে রান্না বান্না হইচই, আর রান্নাটা কিছুই হয় না। খোঁজ নিয়ে দেখবেন ডিম টিম দেওয়া হয় না, মাসে 1-2 বার ডিম পেলে অনেক। কারণ ওই 6 টাকা 72 পয়সায় আর হয় না। আপনি বাজারে একটা ডিম কিনতে গেলে দাম কত?
কি করে ওই স্টুডেন্ট বেশি দেখায়, ইনফ্লেটেড নাম্বার করে, এবং এই এই দিয়ে কিছুটা হয়, কিন্তু চুরির রাস্তা খুলে যায়। সুতরাং এইটা কমাতে হবে, এবং আগামীতে আমার মনে হয় এখান থেকে একটা লিকেজও আটকাবে। এত স্টুডেন্ট আমাদের স্কুলে নেই, এটাই বাস্তব। কারণ ওই স্টুডেন্ট, ওই মিড ডে মিলের টাকার জন্য স্টুডেন্টটা হচ্ছে, দেখানো হচ্ছে। যেহেতু আমাদের টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট এত লো, এবং এত স্কুল লাগবে নাকি, নাকি ভালো স্কুল লাগবে, এইটা আমাদের আগামীতে বিচার করতে হবে। এবার আসি, আমি শুরু করেছিলাম যে রাস্তাঘাট খুব গুরুত্বপূর্ণ জিনিস। পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যেগুলো ঘটবে সেগুলো আমি আপনাদের বলতে পারি, আন্দাজ করতে পারি। আমি ব্যুরোক্র্যাটদের সঙ্গে কথা বলেছি যে অনেকগুলো স্টেট হাইওয়েজ আছে যেগুলো ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে ট্রান্সফার করা হবে। অলরেডি কিছু হয়েছে উত্তরবঙ্গে, এবং দেখবেন অনেকগুলো হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গে অনেকগুলো আছে, যেমন ধরুন বহরমপুর কান্দি সাঁইথিয়া, বর্ধমান কেতুগ্রাম মোরগ্রাম, বর্ধমান রায়না আরামবাগ, এরকম রাস্তা আছে। পাঁশকুড়া থেকে একটা রাস্তা, যেটা NH6, ন্যাশনাল হাইওয়ে 6, এখন নাম্বারগুলো বদলে গেছে। মোটামুটি ভাবে বম্বে রোডকে দিল্লি রোডের সঙ্গে জুড়ে দিচ্ছে, বর্ধমানের আর মেদিনীপুরের ভেতর দিয়ে, পূর্ব মেদিনীপুর বর্ধমান হয়ে একেবারে জুড়ে দিচ্ছে, বর্ধমান হুগলি হয়ে জুড়ে দিচ্ছে NH2 কে বর্ধমানে, তিনখানা জেলাকে জুড়ে দিচ্ছে। এই যে এই স্টেট হাইওয়ে গুলো আছে, এগুলো ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে চলে গেলে এগুলো ন্যাশনাল হাইওয়ে হবে, 4 লেন হাইওয়েজ হবে কি 6 লেন হাইওয়েজ হবে, যেগুলো গুরুত্বপূর্ণ হবে। আগামীতে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে। রাজ্যে কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন লেবার বলে শুরু থেকে যেটা মানি সার্কুলেশন বাড়বে, আমরা ভিজিবলি কিছু কাজ দেখতে পাবো। এবার আসি বাকি যে হিসেবগুলোতে। ন্যাশনাল হাইওয়ে, সব রাস্তা ন্যাশনাল হাইওয়ে হতে পারবে না। তার কারণ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হতে গেলে তার একটা নিয়ম আছে। এখন BOT মানে বিল্ড ওন ট্রান্সফার বা বিল্ড ওন অপারেট ট্রান্সফার, এই দুটো মডেলই ভারতে ফেল করে গেছে। নতুন যে মডেল এসছে সেখানে সরকার জমি নেয় আগে, তারপরে সে কন্ট্রাক্টরকে দেয়, কন্ট্রাক্টর অ্যানুইটি মডেলে আসে। নানান রকম মডেল আছে। একটা মডেল অ্যানুইটি, যেখানে কন্ট্রাক্টর মনে করে যে সে নিচ্ছে, প্রাইভেট বিডার, যে সে বলছে যে এই রাস্তাতে কতটা সে কমার্শিয়ালাইজ করতে পারবে। এই মানে ধরুন কিছু জায়গায় পেট্রোল পাম্পকে দিল, তারপরে আপনার ধাবা ইত্যাদি করতে দিল। এইগুলো আপনি যদি ভালো উত্তরপ্রদেশে এক্সপ্রেসওয়েগুলোতে যান দেখবেন নির্দিষ্ট, বা গুজরাটে যান দেখবেন নির্দিষ্ট জায়গায় ধাবাগুলো থাকে। এগুলো এগুলোর থেকে কমার্শিয়ালাইজেশন হয়, তারা টাকাটা ফেরত পাবে যে টাকাটা লাগাচ্ছে। সুতরাং কতটা টাকা লাগাবে সেটা কমার্শিয়ালাইজেশনের প্রসপেক্টের ওপর ডিপেন্ড করে। এবার ধরুন বিষ্ণুপুরের ভেতর থেকে গ্রামের ভেতর দিয়ে এক রাস্তা আছে, যে রাস্তা চলে গেছে আপনার ওই রানীবাদ ওই রকম জায়গা অবধি। তো ওই সব রাস্তা দিয়ে আপনার যদি ধরুন আজকে আপনি ন্যাশনাল হাইওয়ে করতে যান, ওগুলো অনেকগুলো হয়তো স্টেট হাইওয়ে আছে। এখন ধরুন ওটাকে আপনি ন্যাশনাল হাইওয়ে করতে গেলেন, তাহলে ওখানে বিডার কিন্তু বেশি টাকা অফার করবে না, কারণ ওখানে কে যাবে, কটা গাড়ি যাবে দিন। সুতরাং সমস্ত রাস্তাই ন্যাশনাল হাইওয়ে তো হবে না। তাই জন্য এই প্রসপেক্টটা লিমিটেড, আপনি 6টা 7টা 8টা অব্দি যেতে পারেন, আর বেশি না। 10টাই করুন, বাকি তো সারা রাজ্যের রাস্তাঘাট থাকবে। আর ন্যাশনাল হাইওয়েতে যেহেতু টোল থাকবে, সেই জন্য টোল দিয়ে যেতে চাইবে না, অন্য রাস্তা নিতে চাইবে। তাহলে সেই রাস্তাগুলো যাবে কোথায়? সেই রাস্তার কোয়ালিটি কি হবে? কলকাতা শহরের রাস্তার কোয়ালিটি কি হবে? অখাদ্য অবস্থা হয়ে গেছে কলকাতা শহরের রাস্তার। গত 7-8 বছর সরকার রাস্তায় 1 পয়সা লাগায়নি, সমস্ত রাস্তাগুলো ঢেউ খেলা। আপনাদের মনে থাকতে পারে এজেসি বোস ফ্লাইওভারে এক সময় অত্যন্ত সুন্দর সারফেস ছিল, 100-120 স্পিড ওঠানো যেত আরামসে। এখন আপনি 40-50-এ গাড়ি চালালে গাড়ি ক্ষতি হয়ে যায়, এত মানে এত বাম্পি পুরোটা। তো সুতরাং এই সমস্ত রাস্তা বানাবে কে? আমাকে একজন রিপোর্টার, সেই চ্যানেলটা তৃণমূলের চ্যানেল হিসেবে খুব মানে লোকে বলতো, কিন্তু তার রিপোর্টার, দিল্লির রিপোর্টার আমাকে বলেছিল যে দাদা দিল্লি এসে জানতে পারলাম যে রাস্তা স্মুথ হয়। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ 7-8 বছরে এই অবস্থাটা দাঁড়িয়েছিল। মমতা ব্যানার্জির শেষ 7-8 বছরে এত খারাপ রাস্তা আমরা জ্যোতি বোস জমানার পরে আর দেখিনি। জ্যোতি বোস জমানায় এত গাড়ি ছিল না, অর্থনীতিতে এত যোগাযোগ ছিল না, মানুষের যাওয়ার এত প্রয়োজন ছিল না, তাই লোকে কতটা মনে রেখেছে আমি জানি না। কিন্তু আজ যখন সারা ভারতবর্ষ হু হু করে ছুটছে, তখন পশ্চিমবঙ্গ একেবারে অনেক ক্ষেত্রে বিহারের থেকে খারাপ রাস্তা ছিল। তো খারাপ, এই মুহূর্তে খারাপ রাস্তা। এবার প্রশ্ন হচ্ছে এই রাস্তার কি উন্নতি হবে? আমার মনে হয় না।
আগামী 1-1.5 বছরে অন্তত, আমি 1-1.5 বছর 2 বছর আমি কিন্তু কোনো খুব একটা আশা দেখছি না। কেন দেখছি না? মূল কারণ হচ্ছে পয়সা। আপনি যখন এই রাস্তাগুলো করবেন, পয়সা লাগবে। এবার দেখুন, দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে পয়সা যদি কম, এই সরকার পয়সাটা কোত্থেকে পাবে? দেখুন, মমতা ব্যানার্জি সরকার যেভাবে খেলা মেলায় পয়সা দিয়েছিল, এই সরকারও কিন্তু দিয়েছে, হয়তো রেস্ট্রিকশনস করেছে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার তো 1,500 থেকে, লক্ষ্মীর ভান্ডারের 1,500 থেকে 3,000 হয়ে গেছে। হ্যাঁ, 15% মিসডিরেক্টেড যেত, লিকেজ ছিল, সেটাকে আটকেছে। কিন্তু যেহেতু ডাবল করে দিয়েছে, তাই টোটাল আউটলেটা বেড়ে যাবে। মনে রাখবেন, এবছরের বাজেট কিন্তু মোটে 8 মাসের বাজেট। আগামী বছর এই সংখ্যাগুলো সমস্ত বদলে যাবে, এবং তখন আমরা ফুল ইম্প্যাক্টটা দেখতে পাবো। তো ফলত কি হতো, এই ধরনের নানান রকম, তার উপর যেটা যেটা করেছিল, কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে মমতা ব্যানার্জি অনেক জিনিস, যেমন আয়ুষ্মান ভারত নেয়নি, বা ধরুন নমামি গঙ্গে করতে দেয়নি, তারপরে এরকম বাংলার PMAY, প্রাইম মিনিস্টার আবাস যোজনায় না, যেহেতু চুরি হতো, আটকানোর জন্য নিজের বলেছে আমিই করব বলে, বাংলার আবাস না বাংলার বাড়ি, এরকম একটা প্রকল্প করেছিল। এখন চুরির প্রসঙ্গটা আমি বাদ দিচ্ছি, আমার দেখা দরকার এফিকেসির জায়গা, পয়সার জায়গা। তো পয়সার জায়গায় দেখুন, এই জায়গাগুলো থেকে এই সরকার কি করছে, কেন্দ্রের টাকাগুলো নিয়ে আসছে। এটা ভালো করেছে খুব। এবং টাকা আনার পরে তাতে আমার হিসেব মতো, বা মোটামুটি আমি যা হিসেব করে বুঝতে পেরেছি, খানিকটা আমলা মহলে কথা বলে, সেটা ধরুন এখান থেকে প্রায় 20-25 হাজার কোটি টাকা বাঁচবে। মানে যেখানে, মানে 20 নেট একটা ইয়েতে ঢুকবে রাজ্যের, থেকে রাজ্যের বেঁচে যাবে কিছু টাকা, 10, 15, 20 হাজার টাকা বেঁচে যাবে। 10-15 হাজার টাকা তো বাঁচবে রাজ্যের, যেটা আগে ওই স্বাস্থ্যসাথী করতে গিয়ে, অমুক করতে গিয়ে, যেহেতু সে নিজেই পুরোটা করতো, তাই দিতে হয়েছে। এখন কি হচ্ছে, আয়ুষ্মান ভারতে তাকে ম্যাচিং গ্রান্ট দিতে হচ্ছে। ম্যাচিং গ্রান্ট কাকে বলে? আপনি একটা লোন নিতে গেলে, আপনি ধরুন একটা বাড়ি করবেন বা একটা গাড়ি কিনবেন, যে লোন নেন, তার 25% বা 15% আপনি নিজে দেন, গাড়ির দাম হোক, বাড়ির দাম হোক, বাকিটা আপনি লোন নিতে পারবেন। লোন কখনো আপনাকে পুরো টাকাটা দেয় না। এই যে আপনার পোর্শনটা, এটাই ম্যাচিং ফান্ড। তো আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রাজ্যের ম্যাচিং ফান্ড থাকবে। ধরুন স্বাস্থ্যসাথী চালাতে গিয়ে 5,000 কোটির মতো খরচ হলে, তাহলে এখন কি হবে, রাজ্যের খরচ হবে ধরুন 1,000-2,1 কোটি টাকা, 3,000 কোটি টাকা তার বেঁচে গেল। এরকমই বাংলার আবাস, বাংলার বাড়ি, ওই ওই সমস্ত প্রকল্প যখন PMAY আসছে, তার জায়গাগুলো সমস্ত কমে যাচ্ছে। ফলে তার অনেকটা টাকা বাঁচছে, 10-15 হাজার টাকা লিকেজের, নানান ধরনের লিকেজেস তার বেঁচে যাচ্ছে, যেটা খরচ হতো। প্লাস হচ্ছে যেটা মিসডিরেক্টেড ফাইন্যান্স ছিল, যেগুলো চুরিতে যেত নানানভাবে, সেইটা আটকাবে, সেখানে 1,000-10,000 কোটি টাকা। কিন্তু মুশকিল হচ্ছে, সরকারের যে আউটলে গুলো এত ডোল দিয়েছে, প্রত্যেকটা ডোল বাড়িয়ে, ভাতা তো বাড়িয়ে দিয়েছে, ইমাম ভাতা, পুরোহিত ভাতা আটকেছে, কিন্তু ওটাতে ক টাকা যেত? টাকা তো যেত মূল লক্ষ্মীর ভান্ডার, আর যেত হচ্ছে এই যে আবার নতুন বলেছিল, মমতা ব্যানার্জি অফার করেছিল বেকারদের, এরা বিজেপি তার থেকে বেশি টাকা দিচ্ছে বেকারদের। তো এই যে টাকাগুলো বেড়ে গেছে, এই টাকাগুলো কিন্তু গিয়ে ইম্প্যাক্ট করবে, বাজেটের খরচ বেড়ে গেছে। এখন দেখুন, এই যে টাকাগুলো আপনি বাঁচালেন আয়ুষ্মান ভারত এনে বা PMAY এনে, তার থেকে এই টাকাগুলো কত, তাহলে আমরা হিসেব পাচ্ছি, যা হিসেব পাচ্ছি সেটা কিন্তু, মনে রাখবেন, বাজেটের সাইজটা 4,40,00,000 টাকার। তাহলে তার ভেতরে এটা তো 1%ও আসে না। সুতরাং বাজেটে টাকাটা কোত্থেকে আসবে? টাকা আসে ওন ট্যাক্স জেনারেশন থেকে। দেখুন, টাকা দুভাবে আসছে। একটা হচ্ছে 2017-র পর জিএসটি হয়ে গেছে, জিএসটি যখনই হয়ে যাচ্ছে, রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর, মানে রাজ্যের মানুষ কত জিনিস কিনছে তার উপর আপনার জিএসটি, রাজ্যে কত প্রোডাকশন হচ্ছে, কত জিনিস কেনা হচ্ছে, কেনা বেচার হিসেবের ওপর আপনার ট্যাক্স আপনি পেয়ে যাচ্ছেন, আপনার ভাগের ট্যাক্সটা। তাহলে সেটা রাজ্যের পুরো অর্থনৈতিক অবস্থার সঙ্গে যুক্ত। এর বাইরে রাজ্যের হাতে আছে কিছু সামান্য কিছু এরিয়া পড়ে থাকে, যেমন ধরুন পেট্রোলের ওপর কিছু ট্যাক্স, একটা সেস বসে, মদের ওপর ট্যাক্স, ল্যান্ড, আপনি যে বাড়ি বা জমি কেনা বেচার উপর যে স্ট্যাম্প ডিউটিটা হয় সেটা, মোটামুটি এই তিনটে। এর মধ্যে ধরুন জমি কেনা বেচা, বাড়ি কেনা বেচা, এটাও ওয়ান্স এগেইন আপনার ওই পুরো গোটা অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে, অবস্থার সঙ্গে রিলেটেড। মানে হঠাৎ করে বিজেপি আসুক আর কংগ্রেস আসুক, যেই ক্ষমতায় আসুক, ওটা তো দুম করে বেড়ে যাবে না। মদ খাওয়ার প্রপেন্সিটি যা ছিল, তার থেকে আর বাড়বে বলে মনে হয় না। সুতরাং কারণ প্রায় পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে,
তো এখন এগুলো তার মানে এখানে যা যা গ্রোথ ছিল এই গ্রোথই থাকবে, এর বেশি কিছু হবে না। আর আপনি যদি বেশি দাম বাড়াতে যান তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে লিকেজেস বেড়ে যাবে, মানে মানে চুরি মানে কি, আহ, ধরুন আপনি যদি এখন ধরুন মদের দাম এমন বাড়িয়ে দিলেন, যে বেশি বাড়িয়ে দিলেন, তখন কি হবে, দেখবেন পাড়ায় চুল্লু চুল্লু ঠেক বসে যাবে। তো ফলে ওটা যুক্তিগত নয়, এগুলো লিমিটস আছে। আর পেট্রোলের ওপর আর কত বসাবেন, পশ্চিমবঙ্গে এমনিতেই পেট্রোলের দাম বেশি অন্য রাজ্যের থেকে, তাহলে আর যদি বসান তখন মাথার ওপর উঠে যাবে। এমনিতেই পেট্রোলের দাম কেন্দ্রীয়ভাবেই বেড়েছে যেহেতু মিডিস্টের প্রবলেমের জন্য, তাহলে তার উপর যদি করেন গোটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ওন ট্যাক্স জেনারেশনের জায়গা খুব কম। কিছু বক্তব্য হচ্ছে যেমন ধরুন ওই যে বীরভূমের পাথর ইত্যাদি, তো এরকম এই আহ, ওইখান থেকে একটা রাজ্যের আসে বা পাথর বালি ইত্যাদি। এখন এই পাথর বালি থেকে আপনি ট্যাক্স আটকে, কেমন ট্যাক্স লিকেজ বা চুরি বাঁচিয়ে কত টাকা রোজগার করবেন? 2-3 হাজার কোটি টাকা খুব বেশি হলে। সেখানে আপনার 8 মাসে অন্নপূর্ণা ভান্ডারের খরচ হচ্ছে 36,000 কোটি টাকা, 8 মাসের খরচ। তো তাহলে আপনার টাকাটা আসবে কোত্থেকে? তো টাকা, আগের সরকারের কাছে টাকা ছিল না বলেই রাস্তার অবস্থা খারাপ হয়েছিল। কেমন ভাবে হয়েছিল একটা উদাহরণ দিতে পারি আপনাদের। ধরুন আমার বাড়ির কাছেই একটা রাস্তা হচ্ছে 4.7 কিলোমিটার, 5 কিলোমিটারই ধরুন। রাস্তার টপ সয়েলটাকে 6 ইঞ্চি তুলতে হবে, তুলে 3খানা রোল হবে, হয়ে পেভার বসবে। এই যে কাজটার সময় দেওয়া হয়েছে 1 বছর, এক্সটেন্ডেবল আরো 6 মাস, 1.5 বছর। কেন? কারণ হচ্ছে কন্ট্রাক্টর, ধরুন 5 কোটি টাকার কাজ, কন্ট্রাক্টর কি করবে, প্রথমে 20% কাজ হবে। কন্ট্রাক্টর দেখবেন, এটা সারা পশ্চিমবঙ্গে খেয়াল করে দেখবেন, রাস্তাঘাট সব জায়গায়, যে যখন একটা রাস্তার অ্যানাউন্সমেন্ট হয় কন্ট্রাক্টর আসে, দুম করে রাস্তাটা খুঁড়ে ফেলে। খুঁড়ে ফেলে তারপরে একবার একটা রোলা টোলা চলে, আপনি ভাবলেন বাহ এতদিনে আমি থাকবো, তারপরে দেখলেন না, কেমন যেন সবাই চুপ হয়ে গেল। 4টে লোক কাজ করছিল, চলে গেল। আবার কিছুদিন বাদে 2টো লোক এসে হাতুড়ি মেরে গেল, আবার চলে গেল। কেন হচ্ছে জানেন? কারণ হচ্ছে সরকারের কাছে টাকা নেই যে সে কন্ট্রাক্টরকে বলে তুমি রাস্তাটা, এই যে রাস্তাটা আমি বললাম এটা করতে আজকের যুগে যদি আপনি মেশিন নামিয়ে দেন, মানে সাধারণভাবে, খুব বেশি হলে, বেশি কিছু বেশি লাগবে না আপনার, সাধারণভাবে কেউ যদি কন্ট্রাক্টর কাজ করে 1 থেকে 1 মাসের মধ্যে রাস্তা হয়ে যাবে, 5 কিলোমিটার রাস্তা, একদম সাধারণভাবে। বেশি মানে যা যা লেবার কাজ করছে, যা যা মেশিন এসছে সেই রেখে। কিন্তু কেন হচ্ছে না? হচ্ছে না এই কারণে যে ধরুন 5 কোটি টাকার রাস্তাটা করতে, আবারও বলছি এখানে আমি চুরিটা প্রসঙ্গটা বাদ দিচ্ছি, চুরি আমি জানি কিভাবে হয় কেমন হয়, কিন্তু 5 কোটি টাকার রাস্তাটা করতে ধরুন 4 কোটি টাকা খরচ হবে, কি 4.5 কোটি টাকা খরচ হবে। এখন এই যে 4.5 কোটি টাকা খরচ হবে, আপনি যদি 4.5 কোটি খরচ করে 5 কোটি টাকার বিল সরকারকে গিয়ে দিয়ে দেন, সরকার কি করবে? আপনাকে 1.5 বছর ওয়েট করিয়ে দেবে। ওই 1 বছর বলেছিলাম তো, 1 বছরে করো, কারণ সরকারের কাছে টাকা নেই তো। আর কন্ট্রাক্টর কি করে, ওখানে একটা পলিসি আছে, সেটা হচ্ছে যে 20% কাজ করে দেয় প্রথম, করে বিলটা জমা দেয়, সেই বিলটা ফেরত এলে তখন সেই টাকাটাও আবার লাগায়। তাহলে এটা ব্যবসা, তাই নিয়ম, টাকা রোল হতে হবে। আপনি আমার টাকাটা 1 বছর যদি 5 কোটি টাকা আটকে রেখে দেন, তাহলে পরে আমি আর অন্য কাজ ধরবো কি করে? আর আমি আমি যে ভেবেছিলাম যে আমি 4.5 কোটিতে কাজটা তুলে ফেলবো, সেটা তো হবে না। ওই টাকা এক এক 5 কোটি টাকার 1 বছরে যখন গিয়ে দাঁড়াবে, তার যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে 12% ধরেন, তাহলে হয়ে গেছে তো, আপনার তো 5 কোটির ওপর খরচ হয়ে গেছে, আর আপনি বিল পাবেন 4.5 কোটি টাকা। তা আপনার হলো কি, আপনি তো লস করে গেলেন। তো সুতরাং এইভাবে হয় না। ঠিক সেই কারণেই এবারও মুশকিল আছে। এক তো হচ্ছে যে অনেক কন্ট্রাক্ট দেওয়া আছে ওই 1 বছর 1.5 বছর ধরে। আগে কি হয়েছে, সরকার ওই টাকাগুলো নিয়েছে, কিন্তু সেটা কোনো সেন্ট্রাল স্কিমের টাকা হোক, সেটা নাবার্ডের কাছ থেকে হোক, কি অমুক হোক, নানান ধরনের টাকা আছে, সেই টাকাগুলো এসছে, সেই টাকাগুলো সরকার রাস্তায় একটু লাগায়, তারপরে বাকিটা কি করে, একে মাইনে দেয়, তাকে মাইনে দেয়, ওকে দিয়ে আসে, ক্লাবকে দিয়ে আসে, এই করে। আবার খানিক দিন বাদে টাকা হয় তখন একে দেয়। এই করে করে ওই স্ট্রেচটাকে বাড়িয়ে রাখা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার কি এটা কিছু করতে পারবে? পারবে না, আমার মনে হয় না পারবে। কারণ সরকারের কাছে টাকা কই। সরকার পারতো, কিন্তু সরকার যদি মনে করে তাহলে এক্ষুনি সবাইকে নামিয়ে দেবে। নামিয়ে দিলে সবাই মিলে রাস্তাঘাট, আবার যে কন্ট্রাক্টরদের বলবে তুমি 1 মাসে কাজ শেষ করো, আমি তোমাকে বিল দিয়ে দেবো 2 মাসের ভেতর। কন্ট্রাক্টররা কাজ করবে।
পারবে না। সুতরাং রাস্তার ইমিডিয়েট উন্নতি আমি দেখতে পাচ্ছি না, এবং এই সরকারও যে কন্ট্রাক্টগুলো দেবে আগামী কিছুদিন, সেই কন্ট্রাক্টগুলো কিন্তু এরকম হবে, কারণ এই সরকারের হাতেও টাকা নেই। যদি সে সেন্ট্রাল স্কিমের টাকা থেকে হয়, আমি ধরে নিচ্ছি সেখান থেকে আসবে টাকা। যেমন ধরুন রুরাল রোডস, এখন আপনি যেটা গ্রাম সড়ক যোজনার টাকা আনতে পারেন, তাহলে মানে আমার যুক্তিটার উল্টো কাউন্টার আসতে পারে যে না, কেন্দ্রের যে স্কিমগুলো আসবে সেটা দিয়ে হতে পারে। শহরে হয়তো আরবান কোনো ফান্ড থেকে এলো টাকাটা, কেন্দ্রের টাকা। এবার মুশকিল আছে, হবে কি, দুটো প্রবলেম আসছে। একটা প্রবলেম হচ্ছে রাজ্য জুড়ে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিগুলো, বোর্ডগুলো ডিফাঙ্ক্ট হয়ে গেছে। হয় লোকেরা ভয়ে ছেড়ে দিয়েছে, চুরি চুরি করেছে, হ্যান করেছে, তারা ছেড়ে দিয়েছে, তারপরে চাপে, রাজনৈতিক চাপে ছেড়ে দিয়েছে। এবং পঞ্চায়েতগুলোতেও একই অবস্থা। তাহলে এই ঘটনাটা যখন ঘটছে, তার মানে কি হচ্ছে, এই যে লোকগুলো ছিল, এই যে এমআইসি গুলো ছিল, ধরুন কলকাতা কর্পোরেশন থেকে মিউনিসিপ্যালিটির যারা রিপ্রেজেন্টেটিভ ছিল, কাউন্সিলর ছিল, পঞ্চায়েতে যে মেম্বাররা ছিল, তারা তো আপনার যে সরকারের যে গোটা অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে তো একটা ম্যান্ডে আনতো। সেই ম্যান্ডেটা চলে গেছে। নতুন বোর্ড যবে হবে হবে, ততদিন পর্যন্ত এই পঞ্চায়েত, এই নতুন বোর্ড হতে ইলেকশন হতে হবে। তো ততদিন পর্যন্ত এই পঞ্চায়েত, এই কর্পোরেশনগুলো চলবে অ্যাডমিনিস্ট্রেটরের হাত ধরে। অ্যাডমিনিস্ট্রেটর মানে বিডিও, এসডিও, ডিএম ইত্যাদি। তো তাহলে তাদের কাছে যা কর্মী আছে সেটার সংখ্যা তো সমান, সে ওই কর্মীকে দিয়ে আর বাড়তি ম্যান্ডে তো বাড়ছে না। মানে মধ্যম ব্যাপারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কমে গেছে সরকারের। সুতরাং এক্ষেত্রে সে টাকা পেলেও কতটা ব্যয় করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে গেল। দ্বিতীয় সমস্যাটা, আবারও আমি টাকায় ফিরে যাচ্ছি। যেহেতু এই সরকারের হাতেও টাকা নেই, তাই ওই যে বলছিলাম একইভাবে কন্ট্রাক্ট দেবে। সেন্ট্রাল ফান্ডের যে টাকাগুলো, ধরুন পিএম প্রাইম গ্রাম সড়কের টাকা, হ্যান্ড টাকা যেগুলো আসবে, এই 8টা মাস কিন্তু এদিক ওদিক থেকে ওই টাকাগুলো এনে এর মধ্যে ঢুকবে। কারণ মনে রাখবেন, বাজেটে যে রোজগারটা ভাবা হয়েছে, এই রোজগারটা পুরো হবে কিনা খুব সন্দেহ আছে। কেন? কারণ আছে। ওই যে বললাম যে আপনি ধরুন একটা কাজ কমপ্লিট হলে সেই কাজটার এগেনস্টে আবার সেন্টার থেকে ফান্ড রিলিজ হয়। আপনি কাজগুলো করতে গিয়েই তো বাধা পাবে নানান রকমের। আরো নানান বিষয় আছে, ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনক্যাপাসিটি বললাম। সব মিলিয়ে কি হবে, প্রসেসটা স্লো হবে। প্রসেস যেহেতু স্লো হবে, এই সুবাদে যে সুবিধেটা হবে, যে সরকার এই বছরের আয় ব্যয়ের হিসেব মিলিয়ে দেবে। ডিএ দিয়ে, ডিএ বেড়েছে বিরাট পরিমাণে, শুধু অনুদান না, ডিএ বেড়েছে। তার মানে খরচ যেটা, রাস্তাঘাট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর এই যে ডিএ বা অনুদান দেওয়া, এগুলো অপারেশনাল এক্সপেন্ডিচারের মধ্যে চলে যাচ্ছে। তো এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি যে করবেন, আগে তো অপারেশনটা সামলাবেন, তারপরে তো ক্যাপিটালে যাবেন। তো এই টাকাটা কিন্তু সরকারের কাছে খুবই সীমিত, নেই। এবং এর একটা মূল কারণ হচ্ছে, এই মমতা ব্যানার্জির মতনই এই সরকারও সেই, এই যে অনুদানের রাজনীতি, এই অনুদানের রাজনীতির মধ্যে আছে। আপনি বলবেন এটা করা দরকার ছিল, না হলে সরকার বদলাতো না। আমি সেটাতে দ্বিমত পোষণ করছি না আপনার সঙ্গে। আমি খালি অর্থনৈতিক যুক্তির জায়গাটা বলছি, যে কিসে কি হয়। অর্থনীতি খুব হাস, মানে ফিনান্স ইজ হাস। 1 টাকা দিলে পরে 1 টাকা 10 পয়সা ফেরত চাই, 1 টাকা 20 পয়সা ফেরত চাই। তো তা না হলে পরে চলবে না, অর্থনীতি বসে যাবে। তো সেই জায়গাটা যদি না হয়, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। আর সব মিলিয়ে ন্যাশনাল হাইওয়েরও কাজ কিন্তু এবছর শুরু হওয়া খুব অসম্ভব। কারণ খুব সিম্পল, যে একটা টেন্ডার হওয়া, প্রথমে ডিপিআর যেখানে রেডি আছে, টেন্ডার, টেন্ডার হওয়ার পরে মোবিলাইজেশন, টেন্ডার হতে হতে 6 থেকে 7 মাস লাগবে। আপনি এবছর মানে 2027 জানুয়ারি ফেব্রুয়ারির আগে টেন্ডার হচ্ছে না। এবং তারপরে কন্ট্রাক্টরকে মোবিলাইজ করতে হয়, তারও তো একটা সময় লাগে, লোক জন যন্ত্রপাতি নিয়ে আসতে একটা সময় দেওয়া থাকে। সে তো সবকিছু আপনি পশ্চিমবঙ্গে আপনার রাস্তা চাই বললে সে হুড় করে আসবে না, সে তো ওই যে নিয়ম আছে নিয়মের ভেতরেই আসবে। আপনি করতে পারেন, আপনি ওভারনাইট সবকিছু পারেন, ওয়ান্স এগেইন টাকা থাকলে। টাকা তো নেই। তো ব্যাক টু দ্য টপিক, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করি, হয়তো একটু পডকাস্টটা লম্বা হয়ে গেল। সেটা হচ্ছে, আমি আশা করছি না, আমি প্রথমেই বলেছিলাম ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক, আর রাস্তার অবস্থা, এগুলো সাধারণ মানুষকে ইম্প্যাক্ট করে।
তার মধ্যে আমি বলেছি ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করেছে, আরো ইমপ্রুভ করতে হলে সরকারকে পুলিশে আরো নিয়োগ দিতে হবে, আবারও টাকা খরচ বেড়ে যাবে। এবং আহ, আহ, রাস্তাঘাটের অবস্থা, আমি কোনো ইমপ্রুভমেন্ট আগামী 1-1.5 বছরের ভেতর আশা করছি না। ধন্যবাদ, ভালো থাকবেন।